এবার এসে আরো কপাল খুলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আরো বিশাল এক সংবাদ, ভারতে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। অনেকটা ভয় পাচ্ছিলেন নরেন্দ্র মোদী, আর এজ এ রেজাল্ট আত্মহত্যার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু হঠাৎ করে কেন আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী? মোদীর আশেপাশে লোকজন বাড়ায় রাখেন যে কোনো সময় একটা হাঁটাটাও করতে পারে অথবা নিজেই পরে পরে যাওয়ার প্ল্যান করতে পারে। বাংলাদেশের সেনাবাহিনী ভারতের গুরুত্বপূর্ণ 5টি স্থানে এবার কি বড় রকম আক্রমণ করেছে। ক্ষত বিক্ষত ভারত, একদিনে 500 সেনা নিহত। এটা নিঃসন্দেহে একটা বিগ ব্রেকিং নিউজ। ভারতের পরিযায়ে আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুতেই সুযোগ মিস করবেন না ডক্টর ইউনূস। সরকারের সিদ্ধান্ত ফাইনাল যে এই সরকার এই সুযোগ আর মিস করা যাবে না। সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশ, সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশ সরকার ব্যাটে বলে মিলে যাচ্ছে, জনগণ খুশি উদযাপন করছে। ভাব চলে আসছে মানে একটা ভিলেন, কারণ ঘটনা তো ঘটাই দিছে। এই প্রথমবারের মতন এত বড় সফলতা, লেটস সেলিব্রেট ঈদ মোবারক। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস একদম জায়গা মতো এবার স্বীকার করেছে যুদ্ধের ধামামা কি বেজে গেল ভারতের সাথে বাংলাদেশের। এইমাত্র মানব জমিন পত্রিকায় যে ব্রেকিং নিউজটি আছে সেই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরো কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। সালাউদ্দিন, আপনি 2 টাকা দামের দলের লিডার ছিলেন কক্সবাজারের। আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন, যে মানে আমি কুত্তার বাচ্চারা হাসিনা পরিবারের কেউ দেখলেই তারে পীর বানায় দিত। আপনিও পীর হইছেন এখন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারতের পুলওয়ামার পর পেহেলগাঁওতে যে আক্রমণটি হলো, এটার জন্য ভারতের ইঙ্গিত বা গণমাধ্যমের ইঙ্গিত হলো পাকিস্তানের দিকে। তবে পাকিস্তান এখন পর্যন্ত এই ব্যাপারটি তারা ভিন্নভাবে প্রকাশ করছে। যেমন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন এই ঘটনা পাকিস্তানের পক্ষ থেকে কোনো ইন্ধনও ছিল না, পাকিস্তান জড়িত নয়। তবে এই ঘটনায় ভারতের ভেতরে ক্ষোভে ফোঁসা বা যাদের সাথে এই নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার অন্যায় করছে সেই সব মানুষই কাজ করেছে। এই ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইঙ্গিত করছেন ভারতের বিভিন্ন রাজ্যে যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এটি তারই একটি কারণ হতে পারে। পাশাপাশি নরেন্দ্র মোদী কাশ্মীরে যে স্বায়ত্তশাসন বাতিল করে বিশেষভাবে কাশ্মীরকে দখলের যে প্রক্রিয়ায় পা দিয়েছেন এটিও সেখানকার মানুষের ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবকিছু মিলে এটি ভারতেরই ভেতর থেকে ভারতের জনগণ ঘটিয়েছে এমনটি ইঙ্গিত করছে পাকিস্তান। এবং সঙ্গে সঙ্গে পাকিস্তানের এই বক্তব্যে এমনও বলা হয়েছে যে কোনোভাবে পাকিস্তান এর সাথে জড়িত না, যেগুলো ভারত বা ভারতের গণমাধ্যম প্রচার করছে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। অর্থাৎ ভারত নিজের অপরাধ অন্যকে চাপিয়ে এখান থেকে দায় নিতে চায়। আর পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনের রিপোর্টে যে বিশেষ প্রতিবেদনগুলো আসছে সেখানে বলা হচ্ছে নরেন্দ্র মোদী যখনই রাজনৈতিক কোনো চাপে পড়ে যান তখনই তিনি দেশের ভেতরে এভাবেই কোনো ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চান। এবং এই ঘটনা তিনি এবং পশ্চিমা দুনিয়ার একটি বিশ্বমণ্ডল রাষ্ট্রের সম্পৃক্ততা ইতিমধ্যে তাদের বক্তব্যে ফুটে উঠছে। এবং তারা বলছেন যে মিস্টার ট্রাম্প এবং নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়াতে পাকিস্তান চীনকে ঘিরে কোনো বিশেষ সুবিধা নেওয়ার জন্য বা এদের উপর বিশেষ কোনো অভিযানের জন্য এই ঘটনাটি ঘটাতে পারে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যারা পেহেলগাঁওতে আক্রান্ত হয়েছেন বা ঘটনা দেখেছেন তারা অনেকেই বলেছেন এটি পরিকল্পিত ঘটনা। এবং যে ঘটনাগুলো আলোচনায় আসছে, কারো ধর্ম জিজ্ঞেস করা হয়েছে, কারো কাপড় খুলে টুনটুনি দেখা হয়েছে, এই ঘটনা নিছক মিথ্যে। অর্থাৎ ভারতের সোশ্যাল মিডিয়া টেলিভিশনগুলো জোরে সোরে যে তথ্যগুলো দিচ্ছে এগুলো নিছক মিথ্যে, অর্থাৎ মুসলমানদের সন্ত্রাসী হিসেবে দেখানো। আবার এমনও বলা হচ্ছে ভারতে ওয়াকফ আইন নিয়ে মুসলমানদের যে ক্ষোভ তৈরি হয়েছে, বিক্ষোভ তৈরি হয়েছে, অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে, এই ঘটনাকে পাশ কাটাবার জন্য বিজেপি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ইঙ্গিত এখন নরেন্দ্র মোদীর দিকে। কিন্তু নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন দ্রুত তারা অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনবেন। এই অপরাধী আসলে কারা, তারা কি আদৌ আইনের আওতায় আসবে, এই বিষয়টি অনেকেরই প্রশ্ন থেকে যাচ্ছে। যাই হোক, এই যখন অবস্থা তখন সৌদি আরব থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে অনেকটা ভয় পাচ্ছিলেন নরেন্দ্র মোদী, আর এজ এ রেজাল্ট
ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশ সীমা দিয়ে ভারতে ফেরেননি। এই আকাশ সীমাটাকে এড়িয়ে গেছে নরেন্দ্র মোদীকে বহন করা বিশেষ এই বিমানটি। যদিও তিনি সৌদিতে যাওয়ার পথে এই একই আকাশপথ ব্যবহার করে, মানে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেই সৌদি গিয়েছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশপথকে স্কিপ করেছেন বা এই রুটটার বদলে অন্য রুট ব্যবহার করেছেন। এখন এটার কারণ কি? নরেন্দ্র মোদী ভারতে ফেরার সময় বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া 1 এই বিমানটিকে ব্যবহার করে তিনি আপনার ফিরেছেন। ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী সকালে সৌদি আরব যাওয়ার পথে মঙ্গলবার সকালে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন, কিন্তু ফেরার সময় তার বিমানটি আরব সাগরের উপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে গিয়ে অবতরণ করে। পরে দিল্লির পালম এয়ারফোর্স বেজে প্রধানমন্ত্রী মোদীর বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা জরুরি বৈঠক করেছেন। মূলত আপনার মোদীর সফরটা ছিল আজকে পর্যন্তই, তবে কাশ্মীরের ঘটনায় সেই সফর সংক্ষিপ্ত করে তিনি ভারতে এসেছেন এবং স্থানীয় প্রতিবেদন বলছে সেখানে বেশ কিছু অবস্থা কি বলে মানুষ মারা গেছে। আর পেহেলগাম থেকে 3 মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এরপর থেকেই আপনার পুরো কাশ্মীর জুড়ে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে, 144 ধারা জারি করা আছে। আর এছাড়াও এখানে বিভিন্ন গোষ্ঠীর সাথে যে কানেক্টেড ইস্যুগুলো আছে তাদের প্রতিও আপনার দিল্লি পুলিশের মাধ্যমে বিশেষ নিরাপত্তা বা এগুলো ব্যবহার করা হয়েছে। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোদীর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। মোদী নির্ঘাত ভয় পাইছে যে এই ঘটনাগুলোর সাথে আপনি শিওর ভারতের মিডিয়াতে ঢুকলে দেখবেন যে পাকিস্তান সে আয়া এক লোগোं ने ये घटाया वो घटाया। তো জম্মু কাশ্মীরে অন্যায় নির্যাতন অনেক রকম হচ্ছে স্থানীয় লোকজনদের উপরে, এদের মধ্যে অনেকে নিজের মাটিতে কন্টিনিউ নির্যাতনের শিকার হয়ে সন্ত্রাসী হয়ে যাচ্ছে। তারপর যে কোনো সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের অবস্থান, যারা এই ঘটনা ঘটিয়েছে ন্যাক্কারজনক এই ঘটনা। তবে অনেকেই বলছেন যে নরেন্দ্র মোদী ভয়ে পাকিস্তানের আকাশ সীমা দিয়ে ঢুকেন নাই, যে ওইখানে আবার কোনো ঘটনা ঘটা যায় কিনা। শুরু করি প্রথমেই যে গুড নিউজ দিয়ে। গুড নিউজগুলো কি? সেটা হচ্ছে যে IMF প্রেডিক্টেড বাংলাদেশের মুদ্রাস্ফীতি 5.2% নেমে আসবে এবং এবং জিডিপি উইল গ্রো বাই 6.2%। অর্থাৎ দিস ইজ গুড নিউজ। এবং কেন এটা গুড নিউজ? কারণ এই তথ্যটা চূড়ান্তভাবে অ্যাকুরেট। ওয়াই? বিকজ দিস গভর্নমেন্ট ইজ নট ম্যানিপুলেটিং ইনফরমেশন। অর্থাৎ ভুল তথ্য দিয়ে জিডিপি 7% গ্রোথের প্রেডিকশন দেখানো প্লাস অন্যান্য বিষয় যেগুলা সাধারণত তারা করে থাকে সেগুলা আপনার এখানে নাই। একদম রিয়েল তথ্য, রিজার্ভের রিয়েল ইকোনমিক বা ফিনান্সিয়াল আউটলুক বা প্রেডিকশনস, যেগুলো একদম রিয়েল তথ্য বাংলাদেশের জন্য। গ্রেট নিউজ। 5.2% ইনফ্লেশন, রাইট? মানে will go down by 5.2%. It's a great news for people of Bangladesh. And also the growth is 6.2% GDP. Great news. This is a great news for Bangladesh. And why? আমি কেন এগুলাকে ভরসা করার জন্য বলবো? কারণ রিয়েল ইনফরমেশন, রিয়েল তথ্য। আপনারা জানেন যারা খুশি করার জন্য আপনাকে কোনো তথ্য দিবে না বর্তমান গভর্নমেন্ট, এবং দে নট। এটা আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখতে পাই। আপনি খুশি হলো তারা তথ্যটা যেটা আছে সেটাই আপনাদেরকে তারা দিতে চায় বা জানাতে চায়, এটা আমরা দেখেছি। এবং আরো একটা জিনিস হলো যে আপনার যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বিরল সম্মানে ভূষিত করেছে কাতারের রাজ পরিবার, এটা I have never seen anything like that, even though আমি আমেরিকান প্রেসিডেন্টের প্রতি তাদের এই সম্মান বা রেসপেক্ট এবং ট্রাস্ট আমি দেখি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সম্মান তারা দেখিয়েছেন আপনার এই সফরে নজিরবিহীন, তাও বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান, অস্থায়ী রাষ্ট্রপ্রধানকে সম্মান যেটা দেখিয়েছে, যে ট্রাস্ট এবং ভালোবাসা দেখিয়েছে, আনবিলিভেবল লিডিস এন্ড জেন্টলম্যান। এটা আমার কাছে খুবই সম্মানের মনে হয়েছে। আমি থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে রাজ পরিবারের মহিলাদের মধ্যে উনাকে বসানো হয়েছে। উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। I mean, if you guys have this record, show me. You know what I mean? But বাংলাদেশের মতো এটা আমেরিকান প্রেসিডেন্ট হলেও তাও তো যায়। It's okay. They have a very good relationship. They want to show the respect and kind of a tactic. But বাংলাদেশের মতো একজন রাষ্ট্রপ্রধানকে নিজের মানুষ মনে করে তাদের মহিলাদের সামনে সবার মধ্যে বসানো, এটা কিন্তু আপনারা সাধারণ ফটো মনে করবেন না। এটা অর্থাৎ পর 2 বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি 2 বারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। প্রথম কথা, সালাউদ্দিন আপনার লেখাপড়া নাই রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো। আপনার এনাফ লেখাপড়া বা যোগ্যতা বা অভিজ্ঞতা নাই কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা রাজনৈতিক বলয়ে একটা পার্টির প্ল্যানোগ্রাম কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যাটেগ্রাফ কিভাবে তৈরি করতে হয়, এ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বাংলাদেশের কনস্টিটিউশনের উপরে স্পেসিফিক অভিজ্ঞতা আপনার নাই, লেখাপড়া নাই, আপনার দূরদর্শিতা নাই। একটা পার্টির স্ট্রাকচারকে কিভাবে করলে পার্টির ভিতরে গণতন্ত্র হয়, একটা পার্টি এফেক্টিভ হয়। আপনি 2 টাকা দামের বালের লিডার ছিলেন কক্সেস বাজারের, আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন, যেভাবে আমি কুত্তার বাচ্চারা হাসিনা পরিবারের কেউ দেখলেই তারে পীর বানায় দিত। আপনিও পীর হইছেন এখন।
প্রথম কথা, আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন? আপনি গণতন্ত্র বলতে কি জানেন? ট্রু কনজিকিউটিভ টার্ম, আপনি এটা নিয়ে কথা বলছেন? সালাউদ্দিন একটা কথা জবাব দেন আমাকে। সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য 2 টার্মের বেশি সরকার প্রধান না হয়, মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে। আমি এই সুপারিশটার সাথেও একমত না। দর্শকবৃন্দ, আমি কেন একমত না, আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি। বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে হিসেবে নাজিমউদ্দিন রোড, কাশিমপুর, গাজীপুর, রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে নেওয়া হয়। এখন আমাকে একটু বলেন তো, খালেদা জিয়া আর হাসিনা আর এরশাদ হাজতে গেলে তাদের জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? আমাকে কথাটার একটু জবাব দেন। আপনাদের কারো কাছে কি এর জবাব আছে? একটা পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয়, তারা নাজিমউদ্দিন রোডের হাজতে যাবে, তারা কাশিমপুরে যাবে, তারা কেরানীগঞ্জে যাবে, তারা রাজেন্দ্রপুরে যাবে, টাঙ্গাইল যাবে। কিন্তু খালেদা জিয়া, হাসিনা শেখ এবং অন্যান্য এরশাদ অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন? আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায়, আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায়, তার জন্য তো স্পেশাল কোনো হাজত তৈরি করে না। তারা ডিভিশন পাবে, যাক ডিভিশনে যাক, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? তাদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনকে কেন জেল ডিক্লেয়ার করতে হবে? অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি? তারা কোন চেকের বাল? তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা, বা তারা যদি বলে তারা ল মেকার, তাদেরকে কেন রাজপ্রাসাদ তৈরি করে তাদের ওই হাজতে রাখা হবে? আমি এটা বিরোধিতা করি। যেখানে হাজতে যাবে খালেদা জিয়া, হাসিনা, এরশাদ বা বর্তমান প্র্যাকটিসের কেউ যদি হাজতে যায়, তারা হাজতে যাবে। তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয় সো বি ইট, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে? 1 2 পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে। সালাউদ্দিন, আপনাকে আমি জিজ্ঞাসা করি, প্রথম কথা, আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনার অভিজ্ঞতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। ওনারা যখন বলে একজন ব্যক্তি 2 টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না, আবার একই সাথে সংসদ নেত্রী হতে পারবে না, আপনারা এটার বিরোধিতা করেন। আপনারা এই কথাটাকে কেন পেঁচাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে? অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে এসে যখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত, আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান? বিনা ভোটে লোকজনরা যেভাবে আসে, এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই। এখন একটা কথা, আপনার দলে বেগম জিয়া অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই? এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই? দেখুন, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।